বাংলাদেশে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছু পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে যে পরিমাণ ডায়াবেটিক রোগী রয়েছে তাদের মধ্যে প্রায় 29%ই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। আজ আমরা কথা বলবো এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং এটাকে কিন্তু বলা হচ্ছে নীরব অন্ধত্বের ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে ডক্টর মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ, সহযোগী অধ্যাপক ভিট্রো রেটিনা চক্ষু বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি প্রথমে বলছিলাম যে বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে রেটিনোপ্যাথি রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের মতো অনেকেই জনসাধারণ রয়েছে যারা হয়তো রেটিনোপ্যাথির যে ডেফিনেশন সেটা হয়তো জানেন। একটু যদি আমাদেরকে রেটিনোপ্যাথির ডেফিনেশনটা বলতেন। প্রথমেই আমরা আসি, চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ, তার ভিতরে একটি স্বচ্ছ পর্দা থাকে। সেই পর্দাটা হচ্ছে সবচেয়ে বেশি জালক সমৃদ্ধ, মানে রক্তনালী সমৃদ্ধ অংশ। এই রক্তনালী সমৃদ্ধ অংশটাই আসলে বেসিক্যালি ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিতে থাকে। কেন থাকে? কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ডায়াবেটিসজনিত কারণে রক্তনালীর পেরিসেটটা লস হয়ে যায়। এই পেরিসেটটা লস হয়ে গেলে এটাতে এন্ডোথেলিন একটা কাভারিং থাকে, সেই কাভারিংটা লস্ট হয়ে যায় এবং কাভারিং লস্ট হয়ে গেলে সেই রক্তনালীটা ছিঁড়ে যায়, মানে ভঙ্গুর হয়ে যায়। এবং যখন রক্তনালী ছিঁড়ে যায় তখন সেখানে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণটাই আবার প্রতিরোধ করার জন্য চোখের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তারা সেই প্রোটেকটিভ মেকানিজম যখন একসাথে দুটো ক্রিয়া করে, সেখান থেকে একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক একটা নতুন ডিজিজের উদ্ভব হয়। এবং সেখান থেকে রক্তক্ষরণ, রক্তনালী ছিঁড়ে যাওয়া এবং সাথে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যাওয়া। এবং যখন ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় তখনই আসলে অন্ধত্বের ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন পরিসংখ্যান বা জরিপ সার্ভে থেকে আমরা জানতে পারছি যে রেটিনোপ্যাথি রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে, এটার পেছনে আসলে মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? যেটিকে আসলে আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করছি না, নাকি আসলে নিজেরাই আমরা সচেতন না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, রেটিনা একেবারে চোখের ভিতরে একটা পর্দা। তো আমরা নর্মাল কি ভাবি যে ঝাপসা দেখছি, চশমা দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে যখন পর্দার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়, সেটি প্রত্যেকটি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেই পরিবর্তন হয়। তো এগুলো অনেকগুলো স্টেজে ভাগ করা আছে, যেমন নন প্রলিফারেটিভ স্টেজ, প্রলিফারেটিভ স্টেজ, অ্যাডভান্সড ডায়াবেটিক আই ডিজিজ। প্রত্যেকটা স্টেপ কেন ভাগ করা হয়েছে? যে আপনি প্রতিবার চোখের ডাক্তারকে দেখাতে যাবেন এবং প্রতি বছরই ডায়াবেটিক রোগীদের একবার করে চোখের রেটিনা পরীক্ষা করা জরুরি। কেন জরুরি? যে প্রতিটি ডায়াবেটিক রোগীদেরই কিন্তু রেটিনার পরিবর্তন হয়। আচ্ছা, তো আপনাকে কী করতে হবে? আপনার সচেতনতার জন্য প্রত্যেকবার চক্ষু বিশেষজ্ঞের কাছে যদি চশমা পর চেঞ্জ করেন, সাথে আপনি রেটিনার চেক করে নেবেন। কারণ রেটিনা যখন একেবারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে যাবে, তখন আপনার দৃষ্টি কিন্তু নষ্ট হয়ে যাবে। তার আগে যদি আপনি ধরে ফেলতে পারেন যে আপনি কোন পর্যায়ে আছেন, সেটা কিন্তু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। আচ্ছা, যখন নন প্রলিফারেটিভ স্টেজ আমরা প্রতি বছর ফলো আপ দিই। প্রলিফারেটিভ স্টেজ মানে নতুন রক্তনালী তৈরি হচ্ছে এবং এটা ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্তে, মানে রক্তক্ষরণ হওয়ার আগ মুহূর্তে আপনি যদি ধরে ফেলতে পারেন, ওটা লেজার করে ফেললে কিন্তু আপনি একদম কমপ্লিট কিওর হয়ে যাবেন। এই যে আপনি বললেন যে যদি আমরা ধরে ফেলতে পারি বা ডায়াগনোসিসটা যদি আমরা করতে পারি, বুঝতে পারি যেটা রেটিনোপ্যাথির দিকে যাচ্ছে, তার আগে নিশ্চয়ই কোনো সাইন সিমটম রয়েছে, সেগুলো আসলে কি? যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন 50% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে নন প্রলিফারেটিভ থেকে প্রলিফারেটিভ গেলে কিছু পরিবর্তন হয়, যেমন একটু ঝাপসা দেবে, চশমার পাওয়ার দিয়েও সে পরিষ্কার দেখবে না। তারপর হঠাৎ করে একদিন সকালে উঠে কম দেখা শুরু করলো, যে একটা স্বচ্ছ জিনিসকে বাঁকা দেখছে, চশমার পাওয়ার বাড়িয়ে দিয়েও তার লাভ হচ্ছে না। তখন বুঝতে হবে তার ভিতরে অন্তর্গত পরিবর্তন হচ্ছে, যার জন্য তার দৃষ্টিকে স্বচ্ছ করা যাচ্ছে না। যখনই দেখবে যে চশমা দিয়ে সে 100% দেখতে পাচ্ছে না, বা পড়তে গেলে মাথা ব্যথা করছে, স্বাভাবিক দৈনন্দিন কাজ করতে পারছে, তখনই সে ধরে নিবে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি রয়েছে। এবং সাথে সাথে সে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞ দেখিয়ে রেটিনাটা ভালোভাবে এক্সাম করে নেবে যে তার আসলে কোন স্টেজে আছে। সচেতনতার জন্য তাকে যেটা করতে হবে, প্রত্যেকবার সে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলেই সে জেনে নিবে সে কোন স্টেজে আছে। সেই স্টেজ যদি জেনে যায় তাহলে তার কিন্তু কোনো ভয় নেই। এই যে আপনি বলছেন যে বছরে একবার দুইবার চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত রেটিনা চেক করার জন্য, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা
চেক আপের ক্ষেত্রে শুধুমাত্র ব্লাড সুগার চেক করছে বা অন্যান্য লিপিড প্রোফাইল চেক করছে, কিন্তু চোখ পরীক্ষাটা কিন্তু তারা নিয়মিতভাবে করছে না। এখানে আসলে একটা গ্যাপ সৃষ্টি হয়। যেমন আমরা অনেক সময় দেখি কি যে একেবারে শেষ সময় পাই যে একেবারে দেখতে পাচ্ছে না, আজকে আসছে যে কালকে থেকে সকালে দেখতে পাচ্ছে না, এবং তখন আমাদের কি করতে হয়, দেখি এক্সাম করে দেখি যে রক্তক্ষরণ হয়ে গেছে, এবং যখন রক্তক্ষরণ হয়ে যায় তখন কিন্তু এটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেটারও ম্যানেজমেন্ট বর্তমানে আছে। অপারেশন করে সেই রক্তটা রিমুভ করে লেজার করে দিলে সে ভালো দেখে। কিন্তু আমরা কেন এত পিছনের দিকে যাব, আমরা তার আগেই ধরে ফেলবো। ধরেন একটা বাড়ি ভঙ্গুর অবস্থায় আছে, ভাঙার আগেই আমাকে রিপেয়ার করে ফেললে কিন্তু বাড়িটা আর ভাঙবে না, কিন্তু যখন একটা রেটিনা ভেঙে যায়, কোষগুলো ভেঙে যায়, সেটা রিপেয়ার করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য প্রতি বছর যখন একবার করে যাবে সে ডাক্তারের কাছে দেখাতে, তখন আমাদের ওই ডায়াবেটিক পরীক্ষার সাথে সাথে একজন রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে রেটিনার পজিশনটা জেনে নিতে হবে, সে কোন পর্যায়ে আছে, তার ট্রিটমেন্ট কি লাগবে কি লাগবে না। যেমন আমরা অনেক সময় ভাবি যে এখন গেলে আবার কোন ট্রিটমেন্ট কথা বলে বা আবার কোন বিপদে পড়ে যায়, এরকম সংকোচ বোধ আমাদের দূর করে ফেলতে হবে। এবং সংকোচ বোধ যদি আমরা দূর করে ফেলি তাহলে কিন্তু এটা আমরা পর্যায়ে ধরে ফেললে কিন্তু নন পলিফেটিভ স্টেজে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট করবো না। যখন পলিফেটিভ স্টেজে যাবে, রক্তনালী তৈরি হবে, রক্তনালী তৈরি হওয়া মানে কি, তার ইস্কেমিয়া ডেভেলপ করছে। ইস্কেমিয়া মানে তার সিগন্যাল যাচ্ছে, ভিএইচএফ রিলিজ হচ্ছে। যখন সিগন্যাল যাবে তখন আসলে ব্যাপারটা হচ্ছে কি, রেটিনা 100% একটা এরিয়া, যদি আমি নর্মাল বিবেচনা করি 100% এরিয়ার মধ্যে তার রক্ত সরবরাহ দিতে পারছে ধরেন 40%। তখন আমরা করি কি, এই 40% যোগানটা চাহিদার সাথে মিল করার জন্য আমরা লেজার করে দিই। কারণ পেরিফেরির অনেক অংশ আছে দৃষ্টিতে কাজে লাগে না, সেই জায়গাটা আমরা লেজার করে কমিয়ে দিয়ে হয় কি, ওই তার পারফিউশন প্রেশারটা বাড়ায় দিই ম্যাকুলার এরিয়াতে, তাহলে দৃষ্টি কিন্তু একদম স্বাভাবিক থাকে। সুতরাং যখন নন পলিফেটিভে যাবে তখন নতুন রক্তনালী তৈরি হবে, এই নতুন রক্তনালী তৈরিগুলো লেজার করে দিতে হবে। লেজার করে দিলে হবে কি, তার ওই যেসব অপ্রয়োজনীয় অংশ আছে সেই অপ্রয়োজনীয় অংশে রক্ত সঞ্চালন কমে যাবে, এবং বাকি রেটিনা কিন্তু একদম সারা জীবন ভালো থাকবে। যদি পরীক্ষার মাধ্যমে আমরা এটা বিবেচনা করি যে না আমি স্টেজ ধরে ফেলতে পারলাম, পলিফেটিভ স্টেজ লেজার করে ফেললাম, সারা জীবন কিন্তু তার দৃষ্টিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অর্থাৎ লেজার করার পরবর্তী সময়টাতে তিনি স্বাভাবিকভাবেই দেখতে পারবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনেছি যে লেজার করার পরেও বা প্রপার ট্রিটমেন্টটা করার পরেও কিন্তু রোগী তার দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে না। এবার আরেকটা বিষয় আসি, আমরা তো এতক্ষণ নতুন রক্তনালী তৈরির কথা বললাম, এটা আরেকটা বিষয় আছে ম্যাকুলা, যেটা বললাম দৃষ্টির মেইন পার্টটা, এখানে কিন্তু কোনো ভেসেল নাই। দেখা যায় যে নতুন রক্তনালী তৈরি হলো, কিছু ইসমিক জোন তৈরি হলো, কিন্তু ম্যাকুলার ইডিমা হয়ে গেল। ম্যাকুলার ইডিমাটা কি, চোখের মধ্য পর্দায় পানি জমে যাওয়া, এবং পানিটা জমে গেলে তখন কি করতে হয়, এটা ইনজেকশনের মাধ্যমে পানিটা কমাই দিতে হয়। তো আমি যে বললাম নন পলিফেটিভ স্টেজ, পলিফেটিভ নন পলিফেটিভ স্টেজেও কিন্তু পানি জমতে পারে। তো এটা আসলে আমি যত স্টেজই বলি, রুগী তো জানতে হবে সে কোন স্টেজ আছে। সে কীভাবে বুঝবে, সে দেখবে কি, সে যখন একটা দিকে দেখতেছে, কুয়াশা পড়লে যেমন ঝাপসা দেখে সেরকম ঝাপসা দেখবে। ঝাপসা দেখলে কি মনে হবে, যে একটা স্বচ্ছ জিনিসকে সে অস্বচ্ছ দেখবে। একটা ঘড়ির কাঁটা সে ক্লিয়ারলি দেখবে না, একটা লিখতে গেলে সে ঝাপসা দেখবে। পাওয়ার বাড়িয়ে দিলেও সেটা কার্যকরী হবে না। তখন বুঝতে হবে তার ম্যাকুলাতে পানি জমেছে, এবং ম্যাকুলাতে পানি যদি জমে যায়, সেটা কিন্তু ইনজেকশনের মাধ্যমে ট্রিট করতে হয়। যে বিভিন্ন রকমের ব্র্যান্ডের ইনজেকশন পাওয়া যায়, মানে কিছু পরীক্ষামূলকভাবে পরীক্ষিত ব্র্যান্ড আছে, সেগুলো দেওয়া ভালো। অনেক রকম ইনজেকশন আছে, রোগীর ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করে একটা ইনজেকশন চুজ করে নিতে হবে। এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন রয়েছে, যেহেতু আপনি ক্রয় ক্ষমতার বিষয়টা নিয়ে আসলেন এবং একই সাথে বললেন মেডিসিনের কথা, অনেক রোগীরা কিন্তু কিছুটা ভীতি থেকে এবং সেই সাথে খরচের কথা চিন্তা করে কিন্তু অপারেশন করতে চায় না বা লেজার করতে চায় না, বিকল্প হিসেবে তারা কোনো চোখের ড্রপ বা মেডিসিন নিতে চায়। এই ক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কি? আমরা পরামর্শ দিব, অবশ্যই যে ক্ষেত্রে ইনজেকশন লাগবে ইনজেকশন দিতেই হবে। এটা কিন্তু অল্টারনেট কোনো ড্রপ ট্যাবলেটের ভূমিকা নেই, এটা প্রথম মাথাতে ঝেড়ে ফেলতে হবে। অনেকে হয়তো ভাবতে পারে না আমি একটু ড্রপ দিয়ে দেখি কি হয়, এটা বিপদে পড়ে যাবে। অনেকে ভাবে আমি একটু ক্যাপসুল ভিটামিন ট্যাবলেট খাই, বিপদে পড়ে যাবে, কোনো প্রাকৃতিক হিসাবে কাজে লাগবে না। সুতরাং ইনজেকশন দিব যখন ম্যাকুলাতে পানি জমে, অবশ্যই ইনজেকশন, যখন নতুন রক্তনালী তৈরি হবে অবশ্যই লেজার। এই দুইটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, এর বাইরে কিন্তু আসলে কোনো কিছুই খাটবে না। সুতরাং আমাদের এখানে সতর্ক হতে হবে, যখন আমাদের ইনজেকশনের কথা বলা হবে, কোনো বিশেষজ্ঞ ইনজেকশনের কথা বলবে, অবশ্যই তাকে ইনজেকশন দিয়ে সেই পানিটা, ধরেন একটা 250 মাইক্রন একটা থিকনেস, এটা ধরেন 400 মাইক্রন হয়ে গেল, তো আমি এখন যদি ইনজেকশন না দিই এটা 800 মাইক্রন হয়ে যাবে, তখন কিন্তু আমার আরও বিপদ হয়ে যাবে। একটা ইনজেকশন আমার 3-6টা ইনজেকশন লাগবে। কারণ যখন আমাকে প্রেসক্রাইব করা হবে ইনজেকশন, একটা ইনজেকশন দিয়ে আমি হয়তো পার পেয়ে যাব। আবার দেখা গেল যে এখন লেজার করতে পারলে, লেজার করলাম না, 3 মাস পর কিন্তু হেমোরেজ হয়ে একদম ব্লাইন্ড হয়ে যেতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা পাই এরকম দুই চোখে উইদিন শর্ট পিরিয়ডে সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। কারণ যখন একবার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়,
প্রলিফারেটিভ স্টেজ থেকে কিন্তু অ্যাডভান্সে যেতে সময় লাগে না, 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাডভান্স স্টেজে চলে যায়। আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আরো অনেক প্রশ্ন আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, উত্তর নেওয়ার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আচ্ছা। সুপ্রদর্শক, আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, যেমনটা আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলছিলেন যে গোল্ডেন স্ট্যান্ডার্ড যেটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে রেফারেল সিস্টেম, যে চিকিৎসকের পক্ষ থেকে যে একটা দায়িত্ববোধ, যে তাকে এনশিওর করা যে আপনি আপনার ব্লাড সুগার চেক করার পাশাপাশি প্রতি বছর 1 থেকে 2 বার যেন আপনি অবশ্যই আপনার রেটিনাটা চেক করেন। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা এই প্রোটোকলটা বা রেফারেল সিস্টেমটা কিন্তু আমরা একটু কম দেখেছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ওয়েলনেস প্যাকেজ সিস্টেম থাকে, কিন্তু সেখানে কিন্তু চোখ পরীক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকে না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি? এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আসলে প্রত্যেকবার যখন সে ডায়াবেটিক চেক করবে, যেমন সে 6 মাস হোক, 1 বছর হোক, ফাস্টিং টুয়ার্ডস আফটার তো ক্রনিক টেস্ট করছেই, এই টেস্টের মাঝে মাঝে সে রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে রেটিনা চেক করা নেবে। যেমন আমরা এখন মোটামুটি একটা ডেভেলপ করার চেষ্টা করছি শহর অঞ্চলগুলোতে, টার্সিয়ারি হসপিটাল, যে ডায়াবেটিক রোগী দেখলেই আমরা ডাইলেটেড ফান্ডাস এক্সামিনেশন করি। মানে নর্মাল আমরা চোখের যেই পিপিল বলি, পিপিলটা কিন্তু আমরা নর্মালি যেই অবস্থায় থাকে তাদের কিন্তু পুরো রেটিনা দেখা যায় না। সুতরাং রুগীকে বুঝতে হবে যে তাকে ডাইলেট ড্রপ দিয়ে আধা ঘন্টা বসতে হবে, চোখের মনিটা বড় হবে, এরপর আমি পুরো রেটিনাটা পরীক্ষা করে দিব এবং পরীক্ষা করে বলে দিব আপনার অমুক জায়গায় রক্তক্ষরণ আছে, অমুক জায়গায় নতুন রক্তনালী তৈরি হচ্ছে, অমুক জায়গায় একটু ভঙ্গুর আছে, এগুলো বলে আমরা স্টেজিং করে দিব এবং সেই স্টেজটা সে মাথায় রাখবে এবং আমরা কিন্তু স্টেজ অনুযায়ী তাকে ফলো আপ দিব। যদি সে অ্যাডভান্স স্টেজের দিকে যেতে থাকে আমরা কিন্তু 3 মাস 4 মাস পরেও ফলো আপ দিই। সুতরাং যখন যে স্টেজে থাকে, যখন সে প্রলিফারেটিভ স্টেজে যাবে, তখন তাকে সতর্ক হয়ে যেতে হবে যে তাকে 3 মাস বা 4 মাস পরে ফলো আপ দিয়ে অবশ্যই তাকে যেতে হবে। সে ভালো দেখুক বা খারাপ, অনেক সময় দেখা যায় রোগী সম্পূর্ণ ভালো দেখে, জাস্ট চশমার পাওয়ার পরীক্ষা করতে হয়। অ্যাজ এ রেটিনা স্পেশালিস্ট আমরা কিন্তু ইচ অ্যান্ড এভরি পেশেন্টের রেটিনা পরীক্ষা করি। যখন একদিন আমার কাছে একটা রোগী আসলো যে চশমা নিতে, আমি চশমা দিলাম, রেটিনা পরীক্ষা করে দেখলাম যে তার একেবারে প্রলিফারেটিভ স্টেজে নিউ ভেসেল তৈরি হয়ে বসে আছে। জাস্ট হয়তো 7 দিন পরে তার ব্লিডিং শুরু হয়ে যেত। আমি তাকে অ্যাডভাইস করলাম আপনার কিন্তু এখনই লেজার করতে হবে। আমি তাকে ফান্ডাস ফ্লোরেসেন্ট অ্যাঞ্জিওগ্রাম দিলাম এই উদ্দেশ্যে যে আমি তো দেখতে পাচ্ছি নতুন রক্তনালী, কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করে তাকে প্রুফ করে দিতে হবে যে তার অমুক অমুক জায়গায় লিক আছে, এবং তাকে প্রুফও করাই দিলাম। এবং প্রুফ করাই দেওয়া সে আমাকে বলছে আপনি আমাকে বিপদে ফেলে দিলেন, কারণ আমি তো আসলাম যে চশমা বানাবো একটা, এই জন্য আপনাকে দেয়। আমি বললাম যে বিপদের থেকে আরও ভালো হয়েছে যে আপনি কিন্তু আর 7 দিন পর চোখে দেখতেন না। পরে আমি লেজার করে দেওয়ার পরে কিন্তু সে এখন পর্যন্ত ভালো আছে এবং সে প্রতি বছর আমাকে দেখায় যায় এবং দেখা যাওয়ার পর সে এই ব্যাপারে স্যাটিসফাইড। সে অনেক পড়াশোনাও করছে এই ব্যাপারে যে আসলে সে কোন স্টেজ থেকে কোন স্টেজে চলে আসছে, এবং সেই এখন কাউন্সেলিং করে তার বাবা মা ভাই বোন চাচা চাচি সবাইকে নিয়ে আসে যে তাদের ডায়াবেটিস থাকুক বা না থাকুক সে চেক করা যায়, রেটিনা চেক করা যায়। এটা আসলে এটা প্রাসঙ্গিক হয় তখনই যখন সে নিজের মধ্যে উপলব্ধি করতে পারে ব্যাপারটা, যে আসলে কেন ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা রেটিনোপ্যাথি নিয়ে কথা বলছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, দ্যাট মিনস ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদেরই এটা হয়ে থাকে বেশি। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি, যে কেন কি কারণে রেটিনোপ্যাথি হতে পারে? আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রথম আমাদের সব আর্টিকেল বিবেচনা করে আমরা যা পাই এটা কিন্তু ডিউরেশনের উপরে। আমরা যতই বলি ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, এক্সারসাইজ করবেন, কিন্তু ডিউরেশনটা কিন্তু একটা মেইন ফ্যাক্টর। তো দীর্ঘদিন যাবত যাদের ডায়াবেটিস রয়েছে, 13 বছরের বেশি ডায়াবেটিস যাদের আছে তাদের নিউভেসেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে 2 নাম্বার আমরা পয়েন্ট যদি আসে, এটা জেনেটিক ফ্যাক্টর। অনেকে দেখা যায় 20 বছর ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিচ্ছু নাই, এমনও পাই আমরা। 20 বছর 30 বছর রেটিনোপ্যাথি কিছু নাই, কারণ কি তার জেনেটিক্যালি তার সিগন্যালিং নাই ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য। তবে খুব রেয়ার এটা। জেনেটিক ব্যাপারটা তো আমরা আলাদা যদি রাখি, তাহলে দেখা গেল যে একটা হলো ডিউরেশন, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এখন আমি ডিউরেশনটা দিয়ে সব চালিয়ে দিতে পারবো না, অনেক ক্ষেত্রে দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কোনো খেয়ালই করে না সে, তাদের ক্ষেত্রে কিন্তু রেটিনোপ্যাথি প্রোগ্রেশন বেশি হয়। আরেকটা ব্যাপার হচ্ছে কম বয়সে ডায়াবেটিস, যাদের বয়স 30-35 এই স্টেজের এখন ডায়াবেটিস আমরা অনেক বেশি পাচ্ছি এবং তাদের কিন্তু অ্যাগ্রেসিভ বেশি থাকে এবং তাদের প্রলিফারেশনটা বেশি হয়। সুতরাং কম বয়স্ক ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 বছরের মধ্যে আমরা রেটিনোপ্যাথি পেয়ে যাই। আবার 50 বছরের বেশি যাদের ডায়াবেটিস তাদের কিন্তু রেটিনোপ্যাথির ডিউরেশনটা একটু কম পাই, যেমন আমরা 20-25 বছরও পাই। কিন্তু
সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যাদের কম বয়সে ডায়াবেটিস, আচ্ছা। 30-35 বছর 40 বছর, তাদের কিন্তু রেটিনোপ্যাথি 6 বছরের মধ্যে হয়ে যেতে পারে। সুতরাং আমি যদি আবার ডিউরেশন 13 বছর গ্যাপ দিয়ে রাখি তাহলেও হবে না। সুতরাং এখানে কোনো কিছুই আসলে আমি স্বতঃসিদ্ধভাবে বলতে পারবো না, কারণ এখানে যদি আমি একদিক দিয়ে একটা ক্যাটাগরি দাঁড়া করাই, পরে দেখা যাবে যে তার জেনেটিক ফ্যাক্টর থেকে তার আবার 5 বছর ডায়াবেটিস। তার মানে দুটো কারণকে আমরা মেজর ধরতে পারি, একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে আনকন্ট্রোলড ডায়াবেটিস। এই জন্য আমাদের তো ডিউরেশনটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না, সেজন্য আমরা রোগীদের স্ট্রিক্টলি বলে দিই আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এবং ডায়াবেটিসটা কন্ট্রোল করতে বলি এই জন্য, ধরেন আপনি একটা বালতিতে পানি ভরছেন কিন্তু বালতির তলাটা ফুটা, পানি ভরাটাও যদি আমি ট্রিটমেন্ট বলি যে লেজার করছেন, ইনজেকশন দিচ্ছেন, আবার 6 মাস পর রোগী এসে বলছে আবার ঝাপসা দেখতেছি, তখন আমরা চেক করে দিই সে ডায়াবেটিস কিছুই নিয়ন্ত্রণ করে না, শুধু চোখ দেখায়। তখন আমরা তাদেরকে আবার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাই, সেই ডায়াবেটিসটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করি। কারণ আমাকে সব দিক ম্যানেজ করতে হবে। এই জয়েন্ট কোলাবোরেশনের মাধ্যমে আসলে রোগী, এন্ডোক্রাইনোলজিস্ট এবং চোখের ডাক্তার, এই তিনজনের মাধ্যমে, আরেকজন থাকে নেফ্রোলজিস্ট, কারণ সব দিক কন্ট্রোল করলাম তো পরে দেখা যায় ক্রিয়েটিনিন হাই হয়ে, যেটা আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে যে ডায়াবেটিক পেশেন্টদের একটা সময় কিন্তু তাদের কিডনি রিলেটেড সমস্যা হয়। সুতরাং আমাদের দায়িত্ব নিতে হবে যে কোনো একজনকে, হয় নেফ্রোলজিস্ট দায়িত্ব নেবে 3 জনকে দেখানোর, অথবা চোখের ডাক্তার দায়িত্ব নেবে বাকি 2 জনকে দেখানোর, মাঝখানে রোগী থাকবে। আমরা যদি একজন দায়িত্ব নিয়ে নেই তাহলে কিন্তু রোগী ভালো থাকবে। আমরা তো জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে বা নন ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের চোখে ছানি পড়ে, চোখে ছানি পড়ার সাথে কি আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো রিলেশন রয়েছে কিনা? চোখের ছানিটাও কিন্তু ডায়াবেটিসের সাথে রিলেটেড, কারণ আমরা জানি চোখের লেন্সে একটা সার্ভিটাল পাথ হয়ে আছে। তো যখন ডায়াবেটিস ধরেন একজন রোগীর 8 থেকে 10 থাকে, এখন দেখা গেল কখনো তার 17 হচ্ছে, কখনো আবার ওষুধ অতিরিক্ত খেয়ে সেটাকে 5-6 বানাচ্ছে। যখন অতিরিক্ত উঠানামা করে ডায়াবেটিস, তখন দেখা যায় কি সার্ভিটাল পাথ হইতে ব্রেকআপ হয়, এবং তখন পানির একটা ইমবাইবেশন হয় লেন্সের ভিতরে, এবং যখন এই লেন্সের ভিতরে ইনফ্লাক্স আউটফ্লাক্স বেশি হয় তখন লেন্স কিন্তু ঘোলা হয়ে যায়, সেখান থেকে কিন্তু ছানিটা পড়ে। সুতরাং আপনি খেয়াল করবেন যে ডায়াবেটিক রোগীদের ছানি পড়ে গেলে কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায়। কেন সমস্যা? 1, সে ঝাপসা দেখছে, 2, যখন ছানি পড়ে যায় তখন আমরা রেটিনা পরীক্ষা করতে পারি না, আবার 3 হচ্ছে যখন আমি ছানি অপারেশন করি তখন আবার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইকোসাইনাইডস রিলিজ বেশি হয়, তখন থেকে কিন্তু আবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রোগ্রেশন বেড়ে যাবে। সুতরাং এটা একটা ক্যাসকেড হয়ে যাবে। সুতরাং ডায়াবেটিক রোগীদের প্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দেবে ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য, কারণ নিয়ন্ত্রণ করলে তার ছানিটাও একটু ডিলে হবে, সাথে রেটিনোপ্যাথিটাও ডিলে হবে। আর যদি একান্ত ছানি পড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, স্টেজিং অনুযায়ী ছানি অপারেশন করে দিলে ভালো হয়ে যায়। আমরা এখন একটু ভিন্ন একটা গ্রুপ, অর্থাৎ আমরা প্রেগন্যান্ট মায়েদের যে ডায়াবেটিস হয়ে থাকে, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি। জেস্টেশনাল ডায়াবেটিস যাদের হচ্ছে, অর্থাৎ সেই গর্ভবতী মায়েদের আলাদা করে কি চোখের পরীক্ষা করার কোনো দরকার আছে কিনা? জেস্টেশনাল ডায়াবেটিস আসলে একটা কম সময়ের জন্য হয়, এটা জাস্ট যখন প্রেগন্যান্সি পিরিয়ডটা থাকে তখন কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি এইটা হাই হয়ে যায়। তো এই হাইটা কিন্তু সাধারণত রেটিনোপ্যাথি কম হয়, এটা একটা ভালো দিক, কারণ তখন তার বয়সও থাকে কম, ধরেন 28 থেকে 35-এর মধ্যে থাকে, এবং এই কম ডিউরেশনের ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এবং অবশ্যই সতর্ক হতে হবে এই ডায়াবেটিস যাতে আফটার প্রেগনেন্সি যাতে কন্টিনিউ না করে, যদি কন্টিনিউ করেও যাতে নিয়ন্ত্রণ থাকে, এবং সেই ডায়াবেটিসটা কিন্তু খুব একটা বেশি ফ্লাকচুয়েশন থাকে না। অতএব প্রেগনেন্সি পিরিয়ডের ডায়াবেটিসটা সাধারণত রেটিনোপ্যাথি করে না, যদি করে সেটা লং টার্ম। কিন্তু রেটিনা চেক করা দরকার আছে কিনা? রেটিনা চেক অবশ্যই করতে হবে, কারণ কি তখন অনেক সময় ঝাপসা দেখে, কারণ ওই যাদের প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস থাকে তাদের আবার প্রেশারও থাকে, এবং প্রেশার থেকে কিন্তু তখন দেখা যায় যে একটা ক্যাসকেড তৈরি হয়, রেটিনোপ্যাথি প্রোগ্রেশনটা বাড়তে পারে। সেজন্য প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল করলে সাধারণত রেটিনোপ্যাথির দিকে যায় না, যদি যেয়ে থাকে এটা পরবর্তী ফলাফলে এটা নিয়ন্ত্রণ করাতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, এবং এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।